ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। আজ মন ছুঁয়ে যাবে, ছুঁয়ে দেবেন যিনি, তিনি হলেন আমাদের কথা ও কবিতায় আজকের অতিথি। আসুন সরাসরি তার সঙ্গে পরিচয় করব। নমস্কার। নমস্কার দিদি, আমাদের কথা ও কবিতার আড্ডায়, কথা ও কবিতার আসরে তোমাকে স্বাগত। তোমার নামটা যদি একটু বলো। আমার নাম রীনা রায়। রীনা রায়, আমাদের রীনাদি। ভালোবাসা রীনাদি, তোমাকে অনেক ভালোবাসা কথা ও কবিতায়। তো কথা ও কবিতায় এই আজকের এই আড্ডায় শুরুতে তুমি আমাদের কি শোনাবে বলো। শুরুতে যিনি আছেন আমাদের মননে, চিন্তনে, যিনি আছেন আবেগে, অনুভূতিতে, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, তাকে দিয়ে প্রথমে শুরু করব। কবিরা তো বিভিন্ন লেখনীর মাধ্যমে নানা রকম সামাজিক ব্যাধিগুলো আমাদের সামনে তুলে ধরেন। তো সেরকমই একটি সামাজিক ব্যাধি হচ্ছে জাতপাতের সংকীর্ণতা। তো সেটা তো সমগ্র মানব জাতির বা মানবতার অপমান। সেরকম একটি কবিতা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অপমানিত, সেটা শোনাই। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়াই রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসনে দিলে অবহেলে। চরণী দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছ যারে, সে তোমারই পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গলে ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করো না নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার পরে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়াইছে দাঁড়ি, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারই না যদি ডাকো, এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। খুব সুন্দর। দিদির পথ চলা কবিতায় কতদিন? পথ চলা তো বলতে গেলে একবারে প্রথাগত শিক্ষাটা শুরু হয়েছে অনেক পরিণত বয়সেই, কিন্তু ভালো লাগাটা শুরু হয়েছিল অনেক ছোটবেলা থেকে। শেখার দিদি কোনো বয়স হয় না, শিখতেই পারো তুমি, তাই না? সেই সুপ্ত ইচ্ছা যেগুলো ছোটবেলায় হয়নি নানান কারণে, একদম সেগুলো। তো আমার বেড়ে ওঠা একেবারে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে আমি বড় হয়েছি একেবারেই। তো বাবার কাছে শুনতাম, বাবা নিজে ভালোবেসে আবৃত্তি করতেন।
সেটা থেকে তোমার ভালো সেটা লাগা। থেকে একটা ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু সেই পরিমণ্ডলে শেখার কোনো সুযোগ পাওনি, সুযোগ পাইনি। এখন করছো। হ্যাঁ, তারপর তো অনেক দীর্ঘ সময় পার হয়ে যায়। এখন মোটামুটি তুমি চর্চার এখন মধ্যে আছো। চর্চার মধ্যে আছি আমি। তো এবারে কি শোনাবে বলো? রবি ঠাকুরের পরে পাশেই যারা আসন পাতা থাকে তিনি তো কাজী নজরুল ইসলাম। তো তারই কবিতা এখন একটি শোনাবো। আমাদের এই যে মনে নানা রকমের সংকীর্ণতা, এই যে পাপ গ্লানি, এগুলো তো আমাদেরকে কোনো না কোনো সময় ভীষণভাবে ব্যথিত করে। সেগুলো থেকে আমাদের চিত্তশুদ্ধি বা আত্মশুদ্ধির একটা ভীষণ প্রয়োজন আমরা মাঝে মাঝে উপলব্ধি অনুভব করি। করি। তো সেরকমই একটি কবিতা, তুমি শুদ্ধ করো আমার জীবন। শোনাও। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয়। আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই। আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল আকারে, আমি বহুদিন বিষণ্ণ বিধুর, একবার আমার মাথায় হাত রাখো, সুপ্রসন্ন হও, এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝোর বর্ষণ। আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হই সূর্যোদয়, আমি হই উদিত আকাশ। আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখা বই, হয়ে উঠি ভোরবেলার পাখিদের গান। আমার জীবন তুমি শুদ্ধ করো, আমি হই নতুন সবুজ কোনো দ্বীপ। আমি হই বাল্যকাল, আমি হই বর্ষার নবজলধারা। আমি বহুদিন ব্যথিত বিষাদ, আমি বহুদিন একা ঝাউবন। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হয়ে উঠি সদ্য ফোটা ফুল। আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ। তুমি শুদ্ধ করো আমার জীবন। শুদ্ধ করো আমার জীবন, দাও শৌর্য, দাও ধৈর্য। কোথাও গিয়ে কবিতার শেষে এটাই বার্তা, আমাদের ধৈর্য রাখতেই হবে। তোমার সঙ্গে আরও আড্ডা হবে, কবিতা হবে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আছি কথা ও কবিতাকে সঙ্গে নিয়ে, এবং আড্ডা তো চলছেই। আমাদের এই অনুষ্ঠানে, এই আসরে আমাদের সঙ্গে যদি আপনিও থাকতে চান কথা ও কবিতা নিয়ে, তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। চলে এলাম দিদি তোমার কাছে। রিনাদি, তোমার কবিতা তো দুটো রবি ঠাকুর এবং নজরুল শোনা হয়ে গেল। দুটোই অবশ্যই ভালো করেছো। তুমি নতুন শুরু করেছো কবিতা শেখা বা অধ্যাবসায়, তোমার আরও এগিয়ে যাক, তুমি আরও অনেক অনেক নতুন নতুন কবিতা আমাদের শোনাবে। সেটা তো আমাদের অবশ্যই শুভেচ্ছা থাকবে আগামীর জন্য। কিন্তু তুমি আমাদেরকে একটু বলো যে তোমার পছন্দের কবিতার মধ্যে তোমার এই যে কবিতার জীবন, সেটা অল্প হোক কিংবা দীর্ঘদিন, তো বাছাই করা কবিতা বা কোন কবির কবিতা তোমাকে বেশি আনন্দ দেয় বা বেশি আকৃষ্ট করে? মানে সেরম বলতে গেলে তো রবি ঠাকুর তো অবশ্যই আছেন, নজরুল আছেন, না, অনেক সুকুমার সময় রায় হয় না, আছেন। ধরো একটু আধুনিক কবিতার দিকে ঝোঁক বেশি, একদম। এটা আছে কম না, বেশি? সেটা আছে, মানে সব সব রকমই মিলিয়ে পড়ি, মিশিয়ে। সব রকমই পড়ি। আচ্ছা, সব কবিতায় একটা ছন্দ থাকে, কিন্তু একদম। কোথাও একটু তালটা একটু ছোটদের কবিতাও ভালো লাগে, একটু তালের বেশি, কবিতাও কোথাও ভালো তালটা লাগে। একটু কম। হ্যাঁ, আজকে কবিতার ডালিতে কি তুমি সব রকমই রেখেছো হ্যাঁ, মোটামুটি? আছে মোটামুটি। আছে। এবারে কি শোনাবে বলো? এবারেই শোনাই একটি ছোটদের কবিতা, কবি অপূর্ব দত্তের ছোটদের লেখা। কবিতা শুনলে আমার মনে হয় ছোট হয়ে যায়। একদম। ছোট হতেই ভালো, কোনো টেনশন নেই, আর ভুল ত্রুটি হলেও অনেক মাপ, তাই না? তো সেরকমই আমাদের অনেকের মিষ্টি মিষ্টি অনেক ইচ্ছে থাকে, সেই তো ইচ্ছেগুলো। সেগুলো তো কোনো রকম ভাবে কিছু না কিছু ভাবে ভেস্তে যায় অনেক সময়। তো সেরকমই একটি মিষ্টি মিষ্টি ইচ্ছের কবিতা, সেই ইচ্ছেগুলো নিয়ে আমাদের অপূর্ব দত্তের একটা লেখা। কবিতা। শোনাও দিদি। এই যে তুমি
অষ্টপ্রহর মনের সুখে লাফাও ঝাঁপাও, সাত সকালে ক্রিকেট খেলো, চারটে পাড়া একলা কাঁপাও। এই যে তুমি টমির লেজে ফুলঝুরি আর পটকা বাঁধো, যখন তখন হাত পা ছুঁড়ে ভ্যাঁ করে বা ফুঁপিয়ে কাঁদো। এসব কথার অর্থটা কি কার্যকারণ পাই না খুঁজে। কিন্তু যদি এই যে ছেলে একটু ভাবো দু চোখ বুঝে, এই যে তুমি সারাটা দিন উল্টো পাল্টা ভাবছো কত, এর কোনোটা ঠিক না হলে ভাবো তোমার কি যে হতো। আচ্ছা ধরো কাকু তোমায় বলল এবার জন্মদিনে একখানা ব্যাট, 6টা উইকেট আর 2টো বল দেবে কিনে। কিন্তু সেদিন সকাল থেকেই উপর ঝুপুর বৃষ্টিধারা, দোকান বাজার কেউ খোলেনি, জল থই থই সারা পাড়া। কিংবা ধরো পুনায় তোমার যে মাসি আর মেশো থাকে, চিঠি লিখলো ফেলুদার সেট পাঠিয়ে দিচ্ছে পরের ডাকে। সকালবেলা কাগজ খুলে ফেটে পড়লে ভীষণ রাগে, আজকে থেকেই ধর্মঘটটা শুরু হচ্ছে ডাক বিভাগে। হয়তো তুমি ভেবেই নিলে সামনের পুজোয় কালকা মেলে বাবার সঙ্গে সিমলা যাবে, ট্রেনে রিজার্ভেশন পেলে। কিন্তু হঠাৎ সন্ধেবেলা বাবা বলল মাকে ডেকে, ছুটি যখন পেলাম না আর সিমলা যাব কোথার থেকে। এরকম তো হতেই পারে। ভাবলে এবার পরীক্ষাতে যেভাবেই হোক প্রথম হবে, কষ্ট যা হয় হোক না তাতে। জান লড়ালি কোমর বেঁধে রাত জাগলে 5টা 6টা, কিন্তু তোমায় ডুবিয়ে দিল জ্যামিতির ওই এক্সট্রা কটা। এসব থেকে একটা কথা পরিষ্কারই যাচ্ছে বোঝা, খুব সোজা নয় ভাবনা এবং ফলের সামঞ্জস্য খোঁজা। হ্যাঁগুলো সব না হয়ে যায় অদৃশ্য এক জাদুর ফাঁদে। মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের ভেতর গুমড়ে কাঁদে। মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের ভেতর গুমড়ে কাঁদে। মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের ভিতর গুমড়ে কাঁদে। সবারই থাকে এমন ইচ্ছে, তাই না বলো? আমরা কেউ প্রকাশ করতে পারি, কেউ পারি না। তো এইরকম ইচ্ছেগুলোই আমরা কবিতায় কি সহজে বলে দিতে পারি, কত হালকা হয়ে যায় মন। আর প্রত্যেকেরই তো মনের কথা 10টা, তাই না? 10টা কথার মধ্যে একটা কথা মিলেই যায় কবিদের সঙ্গে নিজেদের জীবনে, নিজের জীবনযাত্রার সঙ্গে প্রতি ক্ষেত্রেই কবিতাকে আমরা মিল খুঁজে পাই। কবিতাকে একদম সেই জন্যই কবিরা কবি। দিদি কার কাছে শেখো, মানে এখন কার কাছে শিখছো? মানে আমার শেখাটা শুরু করেছি তো, ভালো লাগাটা শুরু হয়েছিল বাবার কাছ থেকে, তো সেটা তো ছাই চাপাই ছিল বলতে পারো। তারপর তো দীর্ঘ জীবন পার হয়ে আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমরা পুরুলিয়া সাঁওতালডিহিতে যাই। তো সেখানে এক আবৃত্তিপ্রেমী মানুষের সঙ্গে আলাপ ঘটেছিল, শ্রদ্ধেয় শ্রী অনুপ চৌধুরী। তো তার হাত ধরেই প্রথাগত শিক্ষার জীবনে প্রবেশ। তারপর বেশি দিন তার কাছে শেখার আমার সুযোগ হয়নি। তারপর আমরা আবার বদলি হয়ে চলে আসি ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনে। এটা খুব সমস্যাজনক এই বদলি, তাই না? নিজের সমস্ত কিছু আবার সবকিছুর একটা ভালো দিক থাকে। এখানে এসে আমি যার সান্নিধ্যে এসেছি, আমার এখন বর্তমান শিক্ষাগুরু শ্রদ্ধেয় শ্রী মলয় পোদ্দার, বিশিষ্ট বাচিক শিল্পী, এবং যুক্ত হয়ে একটা বৃহত্তম পরিবারের সঙ্গে আলাপনা আবৃত্তি নতুন পরিবার পেয়েছি একদম, যেটা আমাকে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে বলতে পারো। যে ভালো লাগাটা তৈরি হয়েছিল সেই দিগন্ত থেকেই তো আমরা পেলাম তোমায়। ভালোবাসাতে পরিণত হয়েছে, কবিতার প্রতি ভালোবাসা সেখান থেকেই শুরু। তো এই ভালোবাসা নিয়ে দিদি তুমি এবার কি শোনাবে? এবং আমি একটা তালের কবিতা শুনতে চাইবো। 7 বছর ধরে আলাপনা আবৃত্তি সংস্থার সঙ্গে আছি। তো সেখানে প্রতিনিয়ত নতুন নতুন ভাবনা, কবিতাকে নিয়ে নানা রকম কিছু, এগুলো আমার দেখার নানা রকম ভাবে সুযোগ হচ্ছে, যেটা একেবারেই ছিল না। তালের কবিতা একটা শোনাবে তো আমাদের আজকে? একদম শোনাই। একটা ছোট্ট কবিতা, কিন্তু ভীষণ অর্থবহ। কবি শ্যামাপ্রসাদ ঘোষের পাখিদের আনাগোনা। শোনাও দিদি। দল বেঁধে উড়ে আসি ভিনদেশি পাখি, আকাশের নীল এনে করে মাখামাখি। ওরা এই দেশটাকে খুব ভালোবাসে,
প্রতিবার শীত এলে খোঁজ নিতে আসে। কেন আসে? ওরা কেন আসে? ভালোবাসে। কেন ভালোবাসে? এদেশের পাখিগুলো ওদের কি ডাকে? ওদেশের পাখি মনে কোনো দ্বিধা রাখে? আকাশ কি ভাগ ওরা করে কি কখনো? কাঁটা তার দিয়ে ঘেরে অরণ্য কোনো? আমাজন গঙ্গা কোনটা ওদের? ওরা কি করেছে ভাগ জোছনা রোদের? করেনি করেনি ওরা কখনো করে না। পাখিদের আনাগোনা কখনো মরে না। যতখানি ওড়ে ওরা ততটাই দেশ। আকাশে কোথাও নেই বিভেদের রেশ। আকাশে কোথাও নেই বিভেদের রেশ। আকাশে কোথাও নেই বিভেদের রেশ। বিভেদের রেশ, তাই না বললে শেষটা? একদম। তো এইরকম কবিতা শুনতে শুনতে তুমি বলছিলে, আমার মানে শব্দগুলো জানা নেই, কিন্তু সহজ লাগছিল, বেশ মনে হচ্ছিল তোমার সাথে সাথে পরের শব্দটা মানে সঙ্গে সঙ্গে অন্তরে গেঁথে যাচ্ছিল, যে গুনগুন করে আমিও ভীষণ ভালো, বলছিলাম। মানে একটা ছোট্ট কবিতার মধ্যে একটা সুন্দর অনেকটা message, প্রাণ, একদম। মেসেজটা খুব ভালো। তো আমাদের তোমার সম্পর্কে আমরা অনেক কিছু শুনবো, তোমার আরও বেশ কিছু গল্প শুনবো, কিছু অভিজ্ঞতাও আমাদের শোনাবে। সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম ব্রেকের পর, রিনাদির কবিতাকে সঙ্গে নিয়ে আমাদের আড্ডা গল্প। সময়টা কেমন তাড়াতাড়ি চলে যাচ্ছে না একদম, দিদি? খুব তাড়াতাড়ি। রবি ঠাকুর, নজরুল ইসলাম, তারপরে আমরা যেন কি শুনলাম, তালের অপূর্ব কবিতাটা, দত্ত শুনলাম। অপূর্ব দত্ত শুনলাম, আরো একটা শ্যামাপ্রসাদ তালের ঘোষের কবিতা একটা তালের শুনলাম। কবিতা। তো এবারে কি শুনবো আর কেমন ধরনের কবিতা শুনবো? এবার একটু দেশ নিয়ে শোনাই। পাখিরা তো বলে গেল আকাশে কোথাও নেই বিভেদের রেশ, তো সেই রেশ ধরেই বলি। দেশ মানে তো শুধুমাত্র নদী পাহাড় দিয়ে, ভূখণ্ড দিয়ে তৈরি একটা মানচিত্র নয়। দেশকে তো আমরা অনেক নিজেদের বৈচিত্র্য। অনেক বৈচিত্র্য আছে, এবং দেশের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের অনুভূতি, আবেগ। তো সেই নিয়েই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা দেশ দেখাচ্ছ অন্ধকারে। শোনাই। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড়, আর ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি। বার করেছ নতুন খেলা। শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা। খুলেছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান, দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি। ছলাতে ছলাতে ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা। পুণ্যি পুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছি ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসে দেশকে পাচ্ছি বুকের কাছে। গুরুমশাই, দেশ দেখাচ্ছ অন্ধকারে। ভীষণ প্রিয় কবিতা আমার এটা একটা। তোমার এই কবিতাটা শুনতে শুনতে মনে হচ্ছিল একটা গানের লাইন, যেটা খুব মানে এই কবিতার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ।
মানে কবির একটা অসামান্য সৃষ্টি এই কবিতা। দিদির কবিতা নিয়ে কি পরিকল্পনা আছে আগামী দিনে, বলো একটু। পরিকল্পনা মানে আমার তো জানার পরিধিটা অনেকটা কম, তো আমি সেই পরিধিটাকে আরেকটু বাড়াতে চাই। বড্ড ভালো লাগলো কথাটা। হ্যাঁ, তো সেই কবিতা আরো পড়তে পরিধি চাই। কমটা যতদিন আমরা মনে রাখতে পারবো ততই আমরা শিখতে পারবো, আর যদি মনে করে ফেলি যে পরিধি আমাদের অনেক বিরাট কিছু, তাহলে আরো শেখার অনেক জায়গা। পড়তে চাই, আরো অনেক জানতে বিশিষ্ট চাই। ব্যক্তিদের কবিতা শুনতে চাই, শুনে নিজেকে আরেকটু সমৃদ্ধ করতে চাই। হ্যাঁ, সত্যি মানে একটা কবিতা তুমি দেখবে প্রথমবার পড়লে একরকম মনে হলো, নিজেও বললে ধরো খুব ভালো লাগার কোনো কবিতা তখন ঝটপট আমরা পড়ে ফেলি, কিন্তু সেটা যখন তখন হয়ে গেল, তারপরে যখন শুনি রেকর্ডটা বা নিজের কবিতাটা তখন মনে হয় সেটা আরেকটু ভালো হতে পারতো, তাই না? একদম। কাজে আমার মনে হয় যারা দর্শক বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা এবং আমরাও এই প্রজন্মকে একটা কথাই বলবো যে কবিতা আরও বেশি পড়ুন, আরও বেশি শুনুন, এবং সব ধরনের কবিতা পড়া এবং সব ধরনের কবিতা শোনা, তাই না? তো সেই ইচ্ছেটা থেকে তো আমরা এই বিষয়ে চলে এলাম। তো ইচ্ছেটা যদি আমাদের একটু বলো, যে পরিধি তুমি বললে যে আরও তুমি শিখতে চাও, জানতে চাও, শুনতে চাও, তার মধ্যে থেকে মানে এগোতে চাও ঠিক কোন দিকে, কি ইচ্ছে? কবিতাকে নিয়েই চলতে চাই খুব ভালোভাবে। একটা স্কুল হবে, একটা না, প্রতিষ্ঠান সেরকম হবে, তো এখনো অতদূর কিছু ভাবিনি, মানে সে জায়গায় ভাবতে গেলে নিজেকে আরেকটু তৈরি আরেকটু করতে তৈরি হবে। করতে হবে। একদম। অনেক ভালোবাসা রইল রিনাদি তোমার জন্য। মানে দেখো এই কথাটা কিন্তু সবাই বলতে পারে না, যে তোমার যে ইচ্ছে সদিচ্ছা, যে তুমি যেভাবে শুভকামনাটা জানালে, নিজের জন্যও নিজেকে জানালে, সবাইকেও জানালে, তো অনেক ভালোবাসা আমি অগ্রিম তোমাকে জানাই। তুমি অনেক এগিয়ে চলো কবিতাকে সাথী করে। আর একটা কবিতা শুনবো শোনাবো, তোমার তার কাছে। আগে আমি একটু চ্যানেল ওয়ানকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে এখানে সেই সুযোগটা করে দেওয়ার জন্য। কথা ও কবিতা আমার ভীষণ পছন্দের একটি অনুষ্ঠান, আর এ জায়গার ইচ্ছা তো মনে হয় যারা একটু কবিতাকে ভালোবাসে বা একটু চর্চা করে তাদের সকলেরই ইচ্ছে থাকে এরকম একটা জায়গায় আসার, তো সেটা আজকে পূরণ হয়েছে, তার জন্য সকলকে অনেক আর ধন্যবাদ। আমাদেরও ভীষণ ভালো লাগে এরকম নতুন নতুন শিল্পী বা এই প্রজন্ম বা সেই প্রজন্ম সবাইকেই তো আমরা পাই, তো সবার কাছ থেকে আমরাও কিন্তু সমৃদ্ধ হই। চলো দিদি, আমরা তাহলে কবিতাটা শুনে ফেলি এবার। যার আদর্শের কাছে আমরা সবসময় নত জানি, যিনি ভারতকে তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে, ছড়িয়েছিলেন প্রেমের বাণী, স্বামী বিবেকানন্দ, তাকে নিয়েই লেখা কবি আরণ্যক বসুর কবিতা যেখানে বিশ্বাস ফুটে আছে। তোমার বৃত্তের কাছে বসে আছি ভিক্ষাপাত্র হয়ে, অনেক রক্তপাত, দেশভাগ, সময়ের স্রোত গেছি বয়ে, তবুও থামিনি ঢেউ, ছলাতে জলের শব্দ বলে কানে কানে, আলোয় আলোকময় ভালোবাসা দুলে ওঠে নম্রতার গানে। যেখানে ক্রূরতা নেই, প্রতারণা ছল করে ভোলায় না হেসে, যেখানে ঘাসের পরে সারা রাত শিশিরের শব্দ গিয়ে মেশে, যেখানে মানুষ গড়ে পাড় ভাঙা নদীটির মজবুত সাঁকো, সেখানে ভোরের আগে ভালোবাসা তুমি বসে থাকো। এই সেই পাঠশালা যেখানে বিশ্বাস ফুটিয়াছি ফুলে ফুলে, পাপড়িতে, সবুজে সবুজময় গাছে, তোমার গানের বাণী, তোমার অপূর্ব উচ্চারণে মানুষ, আকাশ, মাটি এক মনে চুপ করে শোনে। কি সেই মহার্ঘ কথা, কি সেই দর্শন, যার টানে গোলার্ধের অন্য দিকও ভারতের মৃত্তিকাকে জানে। কবে চলে গেছো, তবু রয়ে গেছি দুঃখী দেশ, প্রিয় মাতৃভূমি। নিঃস্বের ললাট জানি, অন্ধকারে হাহাকারে বরাভয় তুমি। প্রাচীন সন্ন্যাসী ভূমি এ ভারত কখনো জানে না অবনতি। ওঠো, জাগো অখণ্ডতা, অমরনাথ থেকে ধনুষ্কটি। উন্মত্ত উল্লাস শেষে অহংকারী মোম যাবে ক্ষয়ে। তোমার বৃত্তের কাছে হে সন্ন্যাসী বসে আছি ভিক্ষাপাত্র হয়ে। অসাধারণ, একেবারে মনটা কোথাও গিয়ে একটা স্নিগ্ধ, তাই না? তুমি যেটা বলছিলে যে একটা স্নিগ্ধ, একটা শান্ত, এর আগেও যে কবিতাটা তুমি বললে, একটা কবিতার আগের কবিতাটি,
যাই হোক, যদি কখনো দেখা হয়, হারিয়ে যাওয়ার কথা বলো না, সব কথা বলো, শেষ কথা বলো না, কিন্তু কোথাও গিয়ে আমাদের শেষ কথাটা বলতেই হয়। তোমার আগামী দিনের অনেক অনেক শুভকামনা রইল দিদি, তুমি আরও অনেক ভালো থাকো, কবিতায় ভালো থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।